আচ্ছা, শক বলতে আমরা আসলে কি বুঝি? শকের ডেফিনিশন আমরা মেডিকেল লাইফে মোটামুটি সবাই পড়ছি, কিন্তু ইউএসএমএলই কিংবা এমআরসিপি এইসব এক্সামে যেটা হয় সেটা হচ্ছে কোনো ডেফিনিশন মুখস্থ করা লাগে না। ঠিক আছে, কোনো ডেফিনিশন মুখস্থ করা লাগে না, ইভেন ডেফিনিশন আপনার লাগেও না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জিনিসটা আপনি বুঝেন কিনা। শক মানে হচ্ছে বডির আমাদের যে টিস্যু আছে, এই বডির হোল টিস্যু যদি তার এডিকুয়েট পারফিউশন না পায়, বডির হোল টিস্যু যদি তার এডিকুয়েট পারফিউশন না পায়, তখন সেই জিনিসটাকে আমরা শক বলবো। এডিকুয়েট পারফিউশন যে কোনো কারণে না পেতে পারে, কিন্তু এটার আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই এর কারণে। মানে ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে বডিতে, বডির যে টিস্যুগুলো আমাদের বডির হোল টিস্যু আছে, মানে বডির সকল টিস্যু যদি তার এডিকুয়েট পারফিউশন না পায়, মানে ব্লাড সাপ্লাই কম থাকার কারণে সে তার নিউট্রিশনগুলো পাচ্ছে না। তার নিউট্রিশন মেনলি কি? টিস্যু নিউট্রিশন হচ্ছে মেনলি অক্সিজেন। তার মানে বডি কি হচ্ছে, বডি তার এডিকুয়েট ব্লাড সাপ্লাই না থাকার কারণে, বডিতে বিভিন্ন টিস্যুতে এডিকুয়েট ব্লাড সাপ্লাই না থাকার কারণে বডি তার কি পাচ্ছে না, অক্সিজেন সাপ্লাইটা পাচ্ছে না। এই কন্ডিশনটাকে আমরা বলতেছি শক। ঠিক আছে, ইভেন শকের ক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে যে শকের ক্ষেত্রে সবসময় যেটা হইতে হবে সেটা হচ্ছে ব্লাড প্রেশার ফল করতেই হবে। ঠিক আছে, আমরা একটু পরে দেখব এই ধারণাটা সবসময় সঠিক না। ঠিক আছে, তো এই শকগুলো আসলে কিভাবে হইতে পারে? আমরা একটা জিনিস কল্পনা করি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের বাসায় ওয়াটার সাপ্লাই, প্রত্যেকের বাসায়, হোস্টেলে যেখানে থাকি সেখানে ওয়াটার সাপ্লাই আছে, তাই তো? এই ওয়াটার সাপ্লাই কিভাবে সাপ্লাই হয়? সেটা হচ্ছে যে একটা মেইন লাইন আছে আমাদের, যেখান থেকে আমাদের পানি আসে। ঠিক আছে, মোটর কি করে, আমাদের বাসায় একটা মোটর আছে, এই মোটর হচ্ছে পানিটা হচ্ছে কি করে টাঙ্কিতে জমা রাখে, কিংবা টাঙ্কিতে রাখে, ট্যাঙ্কে রাখে। এই ট্যাঙ্ক থেকে সারা বডি, সারা বাসায় হচ্ছে কি হয়, এই পানিটা সাপ্লাই হয়, এবং আমরা কি করি, আমরা হচ্ছে পানিটা ইউজ করি। ঠিক আছে, তো এখন এই জিনিসটা, এই যে ওয়াটার সাপ্লাই সিস্টেম জিনিসটা যদি আমার বডির সাথে আমি কল্পনা করি, বডিতে কি হয়, বডিতে আমার ব্লাডটা, মানে ওয়াটার পরিবর্তে আমি ব্লাড চিন্তা করি, তাহলে আমার বডিতে কি আছে, কিছু ব্লাড আছে, সেটার পরিমাণ কত, ধর সেটার পরিমাণ 5 লিটার। এই 5 লিটার ব্লাড কি করে, বডিতে মোটর আছে একটা, সেটাকে আমাদের হার্ট, এই হার্ট কি করে, এটাকে সারা বডিতে সাপ্লাই দেয়, তাই তো? এই ব্লাডটাকে, ঠিক আছে, সারা বডিতে সে সাপ্লাই দেয়। সাপ্লাই দিয়ে বডি কি করে, টিস্যু এই ব্লাডটাকে সে কি করে, ইউজ করে। কি ইউজ করে, টিস্যু কি করে, এই ব্লাড থেকে সে অক্সিজেন নেয় এবং নিউট্রিয়েন্ট নেয়, এবং সে কি করে, কার্বন ডাইঅক্সাইড এই ব্লাডে দিয়ে দেয় তার, এবং তার ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে দেয়। ওয়েস্ট প্রোডাক্ট মানে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা তার কাছে দিয়ে দেয়, এই ব্লাডে দিয়ে দেয়। ব্লাড কি করে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার রিসাইকেল করে সে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে, লাংস দিয়ে আমরা জানি, বডি থেকে বের করে দেয়, অক্সিজেনটাকে সে আবার সাপ্লাই দেয়। ঠিক আছে, তো জাস্ট এই সার্কেলে আমাদের বডিতে কি হয়, ব্লাডটা সার্কুলেট করে। এখন এই যে ব্লাডটা, এই ব্লাডটা টিস্যু পাবে না, টিস্যু ইউজ করতে পারবে না, এরকম কি কি কন্ডিশন হতে পারে? এক নম্বর হচ্ছে এই যে আমাদের বডির যে ব্লাড, এই ব্লাডের পরিমাণে যদি কম থাকে, মানে অ্যামাউন্টের সমস্যা, তার মানে ব্লাডের পরিমাণ কমে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, ভলিউমিয়া হয়ে গেছে আমাদের। তাহলে এই ভলিউম কমে যাওয়ার জন্য, ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য আমাদের কি হতে পারে, এই টিস্যু এনাফ পারফিউশন না পাইতে পারে, মানে এনাফ ব্লাড সাপ্লাই না পাইতে পারে। ঠিক আছে, আমরা কেন হোল বডি বলতেছি, কারণ হচ্ছে কি, আমাদের একটা আর্টারি ব্লক হইলে আমরা তো তাকে শক বলি না, বলি? ধরেন কারো একটা আর্টারি ব্লক হয়েছে, ধরেন রাইট ফিমোরাল আর্টারি ব্লক হয়েছে, তাকে কি আমরা শক বলবো? স্টুডেন্ট রেসপন্স কি বলে? না। ঠিক আছে, তাকে আমরা শক বলবো না। শক কখন বলবো, যদি হোল বডি একই সাথে পারফিউশন না পায়। ওকে, তাহলে আমরা কি করতে হইতে পারে, এক নাম্বার যেটা হইতে পারে সেটা হচ্ছে আমার বডির ব্লাড ভলিউম কমে যাওয়া। তাহলে এই ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্য আমি শকে যেতে পারি, এক নাম্বার। দুই নাম্বার হতে পারে হার্ট যদি, পাম্প মোটর আমার, এই হার্ট যদি ঠিকমতো কাজ না করে, হার্টে প্রবলেম। তিন নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে ধরেন এই যে অল্প কিছুদিন, এখন আজকে একটু ঠান্ডা কমছে, দুই একদিন আগে কি ছিল, বাংলাদেশ অনেক ঠান্ডা ছিল, অনেক বাইরের দেশ অনেক জায়গায় কি আছে, বরফ পড়ে।
তো ধরেন পানি এত ঠান্ডা যে এই পানিটা ইউজ করার উপযোগী না, ইউজ করা যাচ্ছে না, ঠিক আছে। তো এরকম ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের বডিতে টিস্যুতে সাপ্লাই ঠিকই আছে, কিন্তু যে কোনো একটা কারণে কি করতে পারতেছে না, টিস্যুটা এই ব্লাডটাকে ইউজ করতে পারতেছে না, ঠিক আছে। বডির যত টিস্যু আছে যে কোনো একটা প্যাথোলজিক্যাল কারণে কি হচ্ছে না, টিস্যুটা এই অক্সিজেনটাকে সে কি করতে পারতেছে না, কিংবা অক্সিজেনটাকে নিউট্রিয়েন্টটা সে ইউজ করতে পারতেছে না, এই কারণেও পেশেন্টের শক হইতে পারে। তাহলে তিনটা মেজর হেডিং তো বোঝা গেল। তাহলে ভলিউম কম, ব্লাড ভলিউম কমে গেল, এটা এই কারণে যে শকটা হয় সেই শকটাকে তারা নাম দিচ্ছে হাইপোভলিউমিক শক। এটাকে তারা নাম দিচ্ছে হাইপোভলিউমিক শক। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে হার্টের প্রবলেমের কারণে, মানে পাম্পের অ্যাকশনের কারণে যদি পেশেন্টের শক হয়, সেই শকটাকে নাম দেওয়া হয়েছে কার্ডিওজেনিক শক। 3 নাম্বার কন্ডিশন আমরা কি বলতেছিলাম, যে বডির শক ঠিক আছে, ব্লাড ভলিউমও ঠিক আছে, হার্টও পাম্প করতেছে, হার্টে কোনো সমস্যা নেই, কিন্তু টিস্যু নিজে অক্সিজেন ইউজ করতে পারতেছে না, যে কোনো একটা প্যাথোলজির জন্য হোল বডির টিস্যু একসাথে অক্সিজেন ইউজ করতে পারতেছে না। তো এরকম কি প্যাথোজেনিস আছে, সেটা হচ্ছে ব্লাডে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া, তার মানে সেপটিক শক। সেপসিসের কারণে যদি টিস্যু অক্সিজেন ইউজ না করতে পারে তখন যে শকটা হয় সেটাকে আমরা বলি সেপটিক শক। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আপনি একটু দ্রুত রিপ্লাই দিবেন, দ্রুত রিপ্লাই দিলে আমাদের আগাইতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। মানে ইয়েস হইলে ওয়াই, নো হইলে এন, জাস্ট নো লিখলেই হবে, ঠিক আছে। এন ও না লিখলেই হবে, জাস্ট এন লিখলেও হবে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই শকটা আমরা কোত্থেকে পড়তেছি, এটা একটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের প্যাথোমা যে বই, ইউসিমিলের জন্য আমরা প্যাথোমা ফলো করি, প্যাথোমাতে শক বিষয়ে তেমন কিছু বলার নাই, অল্প কয়েকটা কথা বলা আছে, কিন্তু শক থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। মানে আপনি ইউআর করতে যখন যাবেন কোশ্চেন ব্যাংক ইউএসএমএল এর, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি, হ্যাঁ, আপনি এই শকের ব্যাপারে কিছু পাবেন না। তাহলে শকটা কই থেকে পড়তে হবে, শকটা পড়তে হবে গোলজান থেকে, ঠিক আছে। এই যে গোলজানে আপনার পেজ নাম্বার হচ্ছে, আমার কাছে এটা সম্ভবত 4th এডিশন, আমি যেটা দেখতেছি এটা হচ্ছে 4th এডিশন। এডিশন টু পেজ ডিফারেন্ট হইতে, এডিশন থেকে এডিশনে পেজ ডিফারেন্ট হইতে পারে। তো এটা হচ্ছে 122 নাম্বার পেজে শক শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে শক, শকের ডেফিনেশন তারা বলছে, তারপরে শকের টাইপের ক্ষেত্রে 3টা টাইপ, হাইপোভলিউমিক শক, কার্ডিওজেনিক শক আর সেপটিক শক। ওকে, এখন আমরা প্রতিটা শকের ডিটেলস পড়ব। ওকে, প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে হাইপোভলিউমিক শক। প্রথমে আমরা বলে নিছিলাম হাইপোভলিউমিক শক কেন হবে, ব্লাড কমে গেলে। এখন ব্লাড কমবে কিভাবে, সেটা হচ্ছে যদি অ্যাকিউটলি ব্লাড লস হয় তখন। ক্রনিক ব্লাড লসে কি হবে, ক্রনিক ব্লাড লসের ক্ষেত্রে বডি কি করবে, বডির যে অটো রেগুলেটরি মেকানিজম আছে, এই অটো রেগুলেটরি মেকানিজম দিয়ে সে কি করবে, ব্লাডটাকে সে আবার কি করবে, রিপ্লেস করে দেবে, তাই তো। কিন্তু যদি অ্যাকিউটলি ব্লাড লস, এবং অ্যাকিউটলি ব্লাড লস এরকম না, আমাদের অনেক সময় হাত কেটে গেছে না, হাত কেটে গেলে সর্বোচ্চ কত এমএল ব্লাড লস হতে পারে, 10 ml, 20 ml, 30 ml। তাহলে আমাদের তো অনেকেরই হয়তো হাত কাটা 50 ml পর্যন্ত ব্লাড লস হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা তো শকে যাচ্ছি না। তাহলে কি হইতে হবে, এই ব্লাড লসটা, অ্যাকুট ব্লাড লসটা একটা সার্টেন অ্যামাউন্টে হইতে হবে, এবং সেটা কত, সেটা হচ্ছে টোটাল বডি ব্লাডের 20% বেশি লস হইতে হবে। যে যত, যার যত ব্লাড তার 20% বেশি লস হইতে হবে, মোর দ্যান 20% লস হইতে হবে। তাহলে বাচ্চার ক্ষেত্রে অ্যামাউন্ট একরকম হবে, বড়দের ক্ষেত্রে একরকম হবে, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এটা আসলে 1000 ml, কারণ আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে ব্লাড, টোটাল ব্লাড অ্যামাউন্ট ধরি হচ্ছে 5 লিটার। তো সুতরাং 20% 1000 ml এর বেশি হইতে হবে তার, তখন তার শকটা হবে। তাহলে এই ব্লাড লস কিভাবে হইতে পারে পারবেন, সেটা কি, সেটা হচ্ছে ধরেন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো, কি হইতে পারে, এক্সটার্নাল ট্রমা হইতে পারে, যেমন ধরেন স্কাল্প ট্রমা হইলো, অথবা ধরেন পেনিট্রেটিং কোনো ইনজুরি হইলো, ঠিক আছে, অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হচ্ছে তার সিভিয়ার, এই কারণে হইতে পারে। আরেকটা কি হইতে পারে, ইন্টারনাল ব্লিডিং, যেটা আমরা বাইরে থেকে দেখি না, যেমন কি ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো স্প্লিন রাপচার হইলো, অথবা লিভার রাপচার হইলো, সলিড অর্গান রাপচার হলো, তাহলে কি হয়, ইন্টারনাল হেভি ব্লিডিং হয়।
মানে ব্লিডিংটা দেখা যায় না, কিন্তু আসলে কি পেরিটোনিয়াল ক্যাভিটি পুরো ভরে গেছে। অনেক সময় দেখবেন ট্রমার পেশেন্টকে অ্যাবডোমেন ওপেন করলে বোঝা যায় যে ক্লট আর ক্লট, ব্লাডের অনেক বড় ক্লট বসে আছে। ঠিক আছে, এই কারণে পেশেন্টের হচ্ছে হাইপোভলিমিক শক হতে পারে। ইভেন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি কারো সিভিয়ার সোয়েটিং হয়, সিভিয়ার সোয়েটিং এটা রেয়ার কজ। সিভিয়ার সোয়েটিং এর কারণে কি হয়েছে, তার হচ্ছে বডির ফ্লুইড কমে গেছে। ঠিক আছে, এই ফ্লুইডকে রিপ্লেস করছে কে, ব্লাড থেকে এসে প্লাজমা এসে এই ফ্লুইডটাকে রিপ্লেস করছে, ফলে প্লাজমা ভলিউম কমে গেছে, পেশেন্টের টোটাল ব্লাড কমে গেছে। বুঝা গেছে? আচ্ছা, একটু পরে আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এখন একটা পেশেন্টের ধরেন আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে তার হচ্ছে 1 লিটার ব্লাড লস হয়েছে। এখন 1 লিটার ব্লাড যদি লস হয় তার, সেক্ষেত্রে তার ব্লাড আছে কত, 4 লিটার। পেশেন্ট হসপিটালে আসছে, আসার পরে আমরা পেশেন্টকে যদি চিন্তা করি আসলে তার ব্লাড লস হয়েছে কিনা দেখি, তার একটু হিমোগ্লোবিন করে দেখি। আমরা সাধারণত ব্লাড ঠিক আছে কি নাই এটা দেখার জন্য ইউজুয়ালি কি করি, সিবিসি করি, কিংবা হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখি। তাহলে এই পার্সনের হিমোগ্লোবিন কি থাকবে বলেন তো? এই যে একটা পেশেন্টের হঠাৎ করে ব্লাড লস হইলো এবং তার হসপিটাল আসার সাথে সাথে যদি আমরা তার সিবিসি করি, সিবিসিতে হিমোগ্লোবিন কি পাবো? নরমাল, আশরাফ, বাকিদের কি? সবাই অ্যান্সার করেন, ভুল হোক কোনো সমস্যা নাই। নরমাল, ওকে, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, নরমাল। আপনারা তো অনেক কিছু জানেন। যাক, আলহামদুলিল্লাহ, ভালো। প্রথমে নরমাল থাকবে। কেন নরমাল থাকবে? কারণ 5 লিটার থেকে 4 লিটার ব্লাড হয়েছে। আমরা তো হিমোগ্লোবিনে যেটা দেখি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন দেখি, তাই না? পার্সেন্টেজ দেখি কত কনসেন্ট্রেশন। তাহলে 5 লিটার ব্লাডে কনসেন্ট্রেশন যা ছিল, 4 লিটার ব্লাডেও কনসেন্ট্রেশন তাই হয়েছে। ঠিক আছে, কারণ এখানে তো আমরা অ্যামাউন্ট সরায় নিছি। হ্যাঁ, ভেরি গুড, অ্যামাউন্ট সরায় নিছি। তো এটা কি হবে, ইনিশিয়ালি এটা কি হবে, ইনিশিয়ালি এটা নরমাল থাকবে। এখন এটা কনসেন্ট্রেশন কমবে কখন, যখন আমরা একে নর্মাল স্যালাইন পুশ করব। একে যখন আমরা ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য যদি নর্মাল স্যালাইন দেই, তখন কি হবে, 4 লিটার ব্লাডের সাথে নর্মাল স্যালাইন অ্যাড হচ্ছে। তো ধরেন 1 লিটার নর্মাল স্যালাইন দিলে তখন 5 লিটার হবে, তখন যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা কমে যাবে। এটা একটা মেকানিজম কমার। আরেকটা মেকানিজম যেটা, সেটা হচ্ছে বডির অটো রেগুলেটরি মেকানিজম। সেটা হচ্ছে ব্লাড যখন লস হয়, যখন ব্লাড লস হয় বডি থেকে, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে অনেক রকম ফ্লুইড থাকে। একটা হচ্ছে ইসিএফ, সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। আরেকটা হচ্ছে আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আরেকটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এটা কি? এটা হচ্ছে সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকে। তো এই ফ্লুইডটা প্রথমে আসে প্লাজমা মানে ব্লাড লস হইলে, এই প্লাজমাতে এসে এই লসটাকে কম্পেনসেট করা। তো যখন ইন্টারস্টিশিয়াল এই 4 লিটার ব্লাডের সাথে এসে যোগ হবে, তখন আস্তে আস্তে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ফল করতে শুরু করবে। তো সুতরাং আমি এরকম দেখছি, আমি যখন প্রথম দিকে পাশ করার পরে ডিউটি করতে গেছিলাম, তখন এরকম দেখছি যে বলতেছে যে হচ্ছে ব্লাড লস হয়েছে, তাতে কি হয়েছে, পেশেন্টের হিমোগ্লোবিন তো নর্মাল আছে, ব্লাড দেওয়া লাগবে না। ঠিক আছে, আমি খুব অবাক হয়েছিলাম, কারণ কি সে এই কনসেপ্টটা, সে আমার সিনিয়র ছিল, এই জন্য আমি কিছু খুব বেশি কিছু বলি নাই। ঠিক আছে, এই তারপর আমি পেশেন্ট পার্টিকে বুঝাইয়া হচ্ছে পেশেন্টকে মানে হচ্ছে মানে ব্লাড ট্রান্সফিউশনের জন্য ডোনার ম্যানেজ করতে বলছে। আমি বলছি আপনি সমস্যা নেই, ডোনার নিয়ে আসেন, ক্রস ম্যাচ করে রাখেন। তারপরে তো পরে যেটা হইলো সেটা হচ্ছে 3-4-5 ঘন্টা পরে, 6-7 ঘন্টা পরে সে মানে ডোনার টোনার নিয়ে আসছে, ম্যাচ ট্যাচ করছে, ই করছে। বলছিলাম যে ভাই আরেকটা সিবিসি করে দেখি, কিংবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করে দেখি শুধু, পেশেন্টের কি অবস্থা। বলছে আচ্ছা ঠিক আছে দেখো ওনার হিমোগ্লোবিন। তো তখন দেখা গেল হিমোগ্লোবিন কমে গেছে। ঠিক আছে, তো এইটা না জানার কারণে এই অ্যাকুট ব্লাড লসের পেশেন্টের হিমোগ্লোবিন নর্মাল দেখলে এটা যে আসলে নর্মাল না। ঠিক আছে, এটা এই কনসেপ্টটা না থাকলে বোঝা যাবে না। ওকে, তাহলে এই জিনিসটা হইতে কি লাগে, এই জিনিসটা হইতে সময় লাগে। ঠিক আছে, এবং এটা হইতে যে এই কম্পেনসেটটা মানে নর্মাল স্যালাইন তো দিলেই তার হয়ে যাবে, সাথে মানে দেওয়ার কিছুক্ষণ পরেই হিমোগ্লোবিন কমতে শুরু করবে। কিন্তু যদি নর্মাল স্যালাইন হয়, তাহলে এই প্লাজমা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে রিপ্লেস হইতে সাধারণত কয়েক ঘন্টা লাগে, আওয়ার্স টু ডেজ লাগে।
মানে কয়েক ঘন্টা থেকে ইভেন একদিনও লাগতে পারে। ঠিক আছে, ওকে। তো এখন এই পার্সনের আমরা কি হইলো, 5 লিটার ব্লাডটা কি হয়ে গেল, 4 লিটার ব্লাডে কনভার্ট হয়ে গেল। তার মানে তার বডিতে ব্লাড ভলিউম, টোটাল ভলিউম কমে গেছে। টোটাল ভলিউম কি হয়েছে, কমে গেছে। তো এখন যেহেতু টোটাল ভলিউম কমে গেছে, তাহলে এই পার্সনের হার্টে ভেনাস রিটার্নের পরিমাণ কি হবে বলেন তো? মানে এই পার্সনের কার্ডিয়াক সাইকেলে যে ভেনাস রিটার্ন হচ্ছে, আমাদের হার্টে যে পরিমাণ ব্লাড এন্ট্রি করে সেটাকে আমরা বলি ভেনাস রিটার্ন প্রতি মিনিটে। তাহলে এই ভেনাস রিটার্নের পরিমাণ কি হবে? আগে 5 লিটার ব্লাড ছিল, প্রতি মিনিটে 5 লিটার ব্লাড ভেনাস রিটার্নের মাধ্যমে এন্ট্রি করতো। এখন তার টোটাল ব্লাডই কমে গেছে, তাহলে ভেনাস রিটার্ন পেশেন্টের, হ্যাঁ ভেনাস রিটার্ন ডিক্রিজ করবে, কারণ আমার সিস্টেমে ব্লাড এত কম। ভেরি গুড। এখন তাহলে ভেনাস রিটার্ন ডিক্রিজ করলে তার কার্ডিয়াক আউটপুট কি হবে? কারণ যেটুক ব্লাড সারা বডি থেকে ভেন দিয়া, সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা দিয়া হার্টে আসে, সেই পরিমাণ ব্লাডই কি হবে তার অ্যাওর্টা দিয়ে সারা বডিতে সাপ্লাই হবে, তাই না? সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রিডিউস হবে, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে যে পরিমাণ ব্লাড হার্টে এন্ট্রি করবে, সেই পরিমাণ ব্লাডই কি হবে আবার কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে কি হবে, অ্যাওর্টা দিয়ে কি হবে, কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে বাইরে চলে যাবে, তাই না? তাহলে তার ভেনাস রিটার্ন যেহেতু কম, তার কি হবে, কার্ডিয়াক আউটপুটও কমে যাবে, তাই তো? ওকে। এখন যেহেতু কার্ডিয়াক আউটপুট কম পেশেন্টের, তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার কি হবে, কমবে না বাড়বে বলেন তো? কার্ডিয়াক আউটপুট যেহেতু কম, পেশেন্টের ব্লাড প্রেশার কি হবে? ডিক্রিজ করবে। বাকিদের কি অবস্থা? ওকে, ভেরি গুড। ব্লাড প্রেশার কি হবে, তার ব্লাড প্রেশারও ডিক্রিজ করবে। এখন এই যে বডির যে ব্লাড প্রেশার কি হচ্ছে, কমে যাচ্ছে। ব্লাড প্রেশার কি, ব্লাড প্রেশারটা হচ্ছে একটা ল্যাটারাল প্রেশার, যেটা হচ্ছে কি ব্লাড চলার সময় এই ভেসেলের সাথে যে প্রেশারটা দেয়, ভেসেলের ওয়ালের উপর ব্লাড প্রেশার জিনিসটা আমাদের, সেটা হচ্ছে একটা ল্যাটারাল প্রেশার। সেটা হচ্ছে ব্লাড ভেসেলটা চলতেছে, এই ব্লাড ভেসেলটা চলার সময় এই ল্যাটারাল ভেসেলের উপর যে সে প্রেশারটা দেয়, তাহলে এই প্রেশারটা কমতে থাকবে। তাহলে আমাদের বডির অটো রেগুলেটরি সিস্টেম কি চাবে, ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য। আমাদের বডির অটো রেগুলেটরি মেকানিজম আছে না, তারা কি চাবে, ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য। তো ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সে কি করবে, সে হচ্ছে বিভিন্ন ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ করবে বডিতে। কি করবে, বিভিন্ন ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ করবে। এই ভ্যাসোকনস্ট্রিক্টর কি করবে, এখানে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। তো ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হবে, আগে মোটা একটা পাইপ দিয়ে একটা পরিমাণ ফ্লুইড পাস করতে, এখন সেই পাইপটা কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে, সুতরাং এখানে প্রেশার বেড়ে যাবে না। তাহলে এই যেই বিপি কমার কারণে আমাদের বডির কি করলো, বডির অটো রেগুলেটরি মেকানিজম বিভিন্ন ভেসোকনস্ট্রিক্টর রিলিজ করলো। এই ভেসোকনস্ট্রিক্টর কি করবে, ভেসেলকে কনস্ট্রিক্ট করবে, এই ভেসেলগুলোকে কি করবে, কনস্ট্রিক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, আপনারা তো সবাই পারেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেটা হবে সেটা হচ্ছে এই ভেসেল কনস্ট্রিক্ট করবে। ভেসেল কনস্ট্রিক্ট করলে কি হবে, এখানে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সে ভেসেল কনস্ট্রিক্ট করবে। এই যে ভেসেল কনস্ট্রিক্ট করতেছে, এটাকে আমরা বলি ভাস্কুলার রেজিস্ট্যান্ট। কি বলি, ভাস্কুলার রেজিস্ট্যান্ট। তার মানে মোটা ভেসেলের রেজিস্ট্যান্ট কম ছিল, এখন ভেসেলটা চিকন হয়ে যাওয়াতে রেজিস্ট্যান্ট বেড়ে গেছে, মানে ব্লাড ফ্লো করতে যায় তার বেশি রেজিস্ট্যান্ট ফেস করা লাগতেছে। ব্যাপারটা কিরকম, ওই যে পাইপের মাথায় প্রেশার দিলে তখন কি পানির ফোর্সটা বেড়ে যায় না, এরকম করে কেউ দেখছেন কিনা? সেটা হচ্ছে যে প্লাস্টিকের পাইপের মাথায় প্রেশার করলে, ফিঙ্গার দিয়ে প্রেস করলে এই ফ্লুইডের পানির প্রেশার বেড়ে যায়। ব্যাপারটা জাস্ট এরকমই। সেটা হচ্ছে আপনি আমাদের ভেসোকনস্ট্রিক্টর যখন হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করবে, তখন যেটা হবে সেটা হচ্ছে এই যেই ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। তাহলে বডি কি করবে, বডি তার টোটাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অথবা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় দেবে। কি করবে, ইনক্রিজ পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স।
বডি কি করবে, তার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় দেবে এই ব্লাড প্রেশার বাড়ানোর জন্য। ঠিক আছে, এবং এটা কিভাবে সে বাড়াবে, বিভিন্ন মিডিয়েটর রিলিজ করে। এর ভিতরে কিছু আছে ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন কারা, এই যে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এরা ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ করাবে, এডিএইচ রিলিজ করাবে, অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম আমরা যেটা বলি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এই সিস্টেম অ্যাক্টিভেট করে অ্যাঞ্জিওটেনসিন 2 বাড়াবে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে একটা ভেসোকনস্ট্রিক্টর। আলটিমেটলি সবগুলোর মাধ্যমে কি করবে, তার ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াবে। রেজিস্ট্যান্স বাড়ায় সে কি করবে, বিপি বাড়ানোর চেষ্টা করবে, ব্লাডের প্রেশার বাড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি, একটা পেশেন্টের ভেনাস রিটার্ন কম ছিল, তাই না? এই পেশেন্টের কি ছিল, আমাদের ভেনাস রিটার্ন কম ছিল, মানে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসতো, রাইট অ্যাট্রিয়ামে আসতেছিল। তাহলে এই পেশেন্টের এই রাইট অ্যাট্রিয়াল প্রেশার কি হবে, নর্মালের তুলনায় কমবে না? কারণ আগে 5 লিটার ব্লাড আসতো, সে যে প্রেশারটা দিত, এখন ব্লাডটা হয়ে গেছে কত, 4 লিটার। তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেশার কমবে তার। ঠিক আছে, তার রাইট অ্যাট্রিয়াল প্রেশার কি হবে, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার ডিক্রিজ করবে। একচুয়ালি রাইট অ্যাট্রিয়াল প্রেশার ডিক্রিজ করলে তার রাইট ভেন্ট্রিকুলার প্রেশারও ডিক্রিজ করবে। তাই লাংসে যাবে, লাংসে যেয়ে তার লেফট অ্যাট্রিয়াল প্রেশারও কি করবে, ডিক্রিজ করবে। তাই তো, এই পার্সনের কি হবে, লেফট অ্যাট্রিয়াল প্রেশারও ডিক্রিজ করবে। ইভেন কি লেফট ভেন্ট্রিকুলার যে প্রেশার, কোন প্রেশার, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেশার। মানে লেফট ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকে, ডায়াস্টলের শেষে এখানে যে ব্লাডটা থাকে, সেই ব্লাডটা যে প্রেশারটা দেয় এই দেয়ালে, সেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেশার। তাহলে আগে কি হইতো, আগে সিস্টেমে ছিল 5 লিটার ব্লাড, এখন সিস্টেমে আছে 4 লিটার ব্লাড। তাহলে কি হবে, এখানে প্রেশার সে কমবে। ঠিক আছে, তাহলে লেফট অ্যাট্রিয়াল প্রেশার কমলো, রাইট ভেন্ট্রিকুলার প্রেশার কমলো, রাইট অ্যাট্রিয়ামের প্রেশার কমলো, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার কমলো, এবং সেটাকে আমরা স্পেসিফিক্যালি একটা প্রেশার দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেশার। এটাও কমবে। এই লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেশার কমবে, এটা বোঝা গেছে? যদি কেউ বুঝে না থাকেন তাহলে এন প্রেস করেন। লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেশার কমবে, এটা যদি কেউ না বুঝে থাকেন একটু এন প্রেস করেন কাইন্ডলি। ওকে, ওকে, ভেরি গুড, সবাই আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। এবার আমাদের লাস্ট যে কনসেপ্ট, এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো সব এখানে লেখা আছে, আপনারা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, লাস্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে মিক্সড ভেনাস অক্সিজেন লেভেল, মিক্সড ভেনাস অক্সিজেন কন্টেন্ট। এটা আমটার সাথে আমরা অনেকে পরিচিত, অনেকে আবার পরিচিত না। এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমাদের যে ভেইন আছে, সিস্টেমিক ভেইন, এই সিস্টেমিক ভেইনে আমরা হচ্ছে অক্সিজেন লেভেল দেখি। কি দেখি, সিস্টেমিক ভেইনে আমরা অক্সিজেন লেভেল দেখি। এই জিনিসটা দেখে আমরা কি বুঝি, সেটা হচ্ছে নর্মালি কি হবে, আমাদের ব্লাড কি হবে, হার্ট থেকে টিস্যুতে যাবে। ব্লাড কি হবে, হার্ট থেকে টিস্যুতে যাবে। টিস্যুতে যেয়ে সে কি করবে, অক্সিজেন টিস্যুকে দেবে, অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড নেবে, সে নিয়ে কি হবে, সে হচ্ছে আবার এই ব্লাডটা কি হবে, হার্ট আবার যাবে, হার্ট থেকে লাংসে যে অক্সিজেনেশন হবে। তাহলে আমাদের কি হয়, নর্মাল একটা লেভেল আছে, সেটা হচ্ছে যে কি পরিমাণ অক্সিজেন সাধারণত টিস্যু নেয় ব্লাড থেকে এবং কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে দেয়। তো এর একটা নর্মাল লেভেল আছে, সেই লেভেলটা কি, সেটা হচ্ছে আমরা দেখি এই সিস্টেমিক ভেনের ব্লাড স্যাম্পলে। ব্লাড স্যাম্পল আমরা কি পাই, একটা অক্সিজেনের লেভেল পাই, তাই তো? এখন যেহেতু এই পার্সনের কি হয়েছে, হাইপোভলিউমিক শক হয়েছে। কেন হয়েছে, কারণ ব্লাডে ভলিউম কম। তাহলে আগে 5 লিটার ব্লাড কি নিয়ে যেত, প্রতি মিনিটে অক্সিজেন নিয়ে যেত, এখন সেটা যাচ্ছে কয় লিটার, 4 লিটার ব্লাড।
তাহলে এখন কি হবে, এখন এই বডিটা কি, আমাদের পুরো বডির যে টিস্যু আছে সেই টিস্যু কি করতো, আগে 5 লিটার ব্লাড থেকে সেই অক্সিজেনটা নিত তার, এখন সে যখন কি করবে, সে করবে 4 লিটার ব্লাড থেকে তার এই অক্সিজেনটা তার নিতে হবে, সরি। তাহলে সে কি করবে, সে নর্মালের তুলনায় বেশি অক্সিজেন নেবে এখান থেকে, ধরলাম নর্মাল ধরেন হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি প্রেশার অক্সিজেন নিয়ে সে কি করতো, নিয়ে গেলে ধরেন 45 না, আমি আরো বেশি, দেন 100 মিলিমিটার অফ মার্কারি অক্সিজেন নিয়ে টিস্যুতে সে যাইতো, টিস্যু তারে কি করতো, তারে হচ্ছে 40 ফেরত দিত অক্সিজেন, মানে 60 সে নিয়ে নিত, এই 5 লিটার ব্লাড থাকে। তো যখন 4 লিটার হয়ে যাবে, এগুলো কিন্তু মানে এক্সাক্ট অ্যামাউন্ট না, আমি জাস্ট বোঝানোর জন্য, যখন ব্লাডটা 4 লিটার হয়ে যাবে তখন কি করবে, সে এখান থেকে বেশি অক্সিজেন এক্সট্রাকশন করবে, তাহলে তখন সে দেখা যাবে যে হচ্ছে এখানে সে ফেরত দিচ্ছে হচ্ছে, মানে এখান থেকে সে অক্সিজেনটা বেশি নিচ্ছে, তাহলে ফলে কি হচ্ছে, মিক্সড ভেনাস ব্লাডে অক্সিজেন থাকতেছে হচ্ছে 30 ধরেন, কিংবা 25 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। তার মানে সে কি করবে, সে 5 লিটার ব্লাড থেকে যে পরিমাণ অক্সিজেন সে নিত, সে কি করবে 4 লিটার ব্লাড থেকে সে টোটাল অ্যামাউন্টে একই পরিমাণ অক্সিজেন নিতে, তাহলে কি হবে, এই 4 লিটার ব্লাডের, এই ভেনাস ব্লাডের অক্সিজেনটা পরিমাণ কমে যাবে, মিক্স ভেনাস অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ঠিক আছে। কারণ আগে অক্সিজেন সাপ্লাই দিতে 5 লিটার ব্লাড প্রতি মিনিটে, এখন অক্সিজেন সাপ্লাই দিতে হচ্ছে 4 লিটার ব্লাডের, তাহলে সেইখান থেকে বেশি পরিমাণে নেবে, টোটাল অ্যামাউন্টটা সেম, কিন্তু এখানে অ্যামাউন্ট সেম, কিন্তু এখানে সে কম ব্লাড থেকে নিচ্ছে, সুতরাং এই ব্লাড কি হবে, অক্সিজেন বেশি ডেফিসিয়েন্সি হয়ে যাবে এই ব্লাডের, মানে এই মিক্সড ভেনাস ব্লাডের আমরা কি করব, অক্সিজেন কন্টেন্ট দেখব কত, অক্সিজেন কন্টেন্ট কম, এবং এটা আমরা সোয়ান গ্যাঞ্জ ক্যাথেটার দিয়ে এটা মাপতে পারি, এবং এটা মাপে কোথায়, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, এইটা মাপা হয় মিক্সড ভেনাস অক্সিজেন। মিক্সড ভেনাস অক্সিজেনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? মিক্সড ভেনাস অক্সিজেনের কনসেপ্ট ক্লিয়ার হলে ইয়েস প্রেস করেন, কনসেপ্ট ক্লিয়ার না হলে এন প্রেস করেন, মানে বুঝতে সমস্যা হইলে। রাইট এট্রিয়াম থেকে কিভাবে চেক করি, সেটা হচ্ছে একটা ক্যাথেটার ঢুকানো হয় ফিমোরাল ই দিয়ে, ভেন দিয়ে হচ্ছে একটা ক্যাথেটার ঢুকানো হয়, ক্যাথেটার ঢুকায়া হচ্ছে এটা রাইট এট্রিয়ামে সোয়ানস গ্যান্স ক্যাথেটার বলে, এই ক্যাথেটার দিয়ে হচ্ছে মাপা হয়, ঠিক আছে। রাইট এট্রিয়ামে ঢুকানো হয় ভেন দিয়ে, তখন রাইট ওই ক্যাথেটার দিয়ে, হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জিওগ্রামের মতো, হ্যাঁ ঠিক, ওকে ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। এখন আসি একটা শকের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি হবে। শকের পেশেন্টের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পেশেন্টের কোল্ড ক্লামি স্কিন থাকবে, এই পেশেন্টের, এই হাইপোভলিমিক শকের পেশেন্টের। কেন কোল্ড ক্লামি স্কিন, সেটা হচ্ছে আমাদের কি হয়েছিল, ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আমাদের সকল বডির ভেসেলগুলা কি করতেছিল, আর্টারিয়ালগুলা মেনলি, কারণ কনস্ট্রিক্ট করতে পারে বেশি আর্টারিয়ল, ভেন খুব বেশি কনস্ট্রিক্ট করতে পারে না, কারণ আর্টারিওলে কি আছে, মাসেল, স্মুথ মাসেল লেয়ারটা অনেক থিক, এরকম অনেক থিক আর্টারিওলে, মানে আর্টারিয়াল সিস্টেমে, কিন্তু ভেনের ক্ষেত্রে দেখা যায় অনেক থিন। তো এ খুব বেশি প্রেশার দিতে পারে না এই মাসেলটা, কিন্তু এই মাসেলটা যেহেতু থিক, সে বেশি প্রেশার দিতে পারে, ঠিক আছে, এবং ভেসোকনস্ট্রিকশন বেশি হয় এখানে আর্টারিওলে, মানে আর্টারিয়াল সিস্টেমে, ঠিক আছে। তো এখন আমাদের কি হচ্ছিল, ভেসোকনস্ট্রিকশন হচ্ছিল, তো এখন ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের বডির যে স্কিন আছে, স্কিনের ব্লাড ভেসেলগুলো কি করবে, এই ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সে কনস্ট্রিক্ট করবে। কারণ কি, কারণ স্কিনে ব্লাড সাপ্লাই কিছুক্ষণ না পাইলে সমস্যা নাই, কিন্তু হার্ট যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না পায়, ব্রেন যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না পায়, তাহলে এটা সমস্যা না, কিংবা ধর ঠিকমতো ব্লাড সাপ্লাই পেলো না, লিভার ঠিকমতো ব্লাড সাপ্লাই পেলো না, ঠিক আছে, এটা বডির জন্য বেশি সমস্যা। এই জন্য কি হয়, স্কিনের ভেসেল খুব বেশি কনস্ট্রিক্ট করে, যে আমার ব্লাড দরকার নাই ভাই, তোমরা ব্লাড নিয়ে বেঁচে থাকো, কারণ তোমরা বেঁচে না থাকলে আমার থাকা না থাকা সমান, মানে কারো দেখা হলো হার্ট নষ্ট হয়ে গেছে, কিংবা ব্রেন ইনফ্রাক্ট করছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, কিন্তু স্কিন খুব ভালো আছে, কোনো লাভ আছে? লাভ নাই। ব্যাপারটা এরকম যে লোকটা মারা গেছে গেছে কিন্তু চোখটা ভালো রয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম না,
ঠিক আছে, স্কিন বুঝে এই ব্যাপারগুলা। তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে স্কিনের ব্লাড ভেসেল গুলা সবচেয়ে বেশি কনস্ট্রিক্ট। এই জন্য যেটা হয় সেটা হচ্ছে স্কিনের ব্লাড ভেসেলে স্কিনে কোনো ব্লাড তেমন কোনো ব্লাড সাপ্লাই থাকে না, মানে ব্লাড সাপ্লাই একেবারে মিনিমাম হয়ে যায়। তাহলে আমরা জানি যে আমাদের এই যে বডি যে হিট প্রোডাকশন হয়, এই হিট প্রোডাকশন হওয়ার জন্য যেখানে হিট প্রোডাকশন হওয়ার জন্য ব্লাড সাপ্লাই দরকার আছে। ঠিক আছে, তো এই যেহেতু স্কিনে ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাই নাই, ঠিক আছে, স্কিনে ব্লাড সাপ্লাই নাই, সুতরাং স্কিন কি করতে পারে না, সে হিট তেমন খুব বেশি হিট প্রোডাকশন করতে পারে না। ঠিক আছে, কারণ স্কিনের মেটাবলিজম হয় না, মেটাবলিজম না হলে হিটও প্রোডাকশন হয় না। ঠিক আছে, এই জন্য পেশেন্টের যেটা হয় সেটা হয়ে যায়। ঠিক আছে, স্কিন ভেসেলের জন্য। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে পেশেন্টের কি হবে, পেশেন্টের হচ্ছে হাইপোটেনশন হবে, মানে কি হবে, ব্লাড প্রেশার কমে যাবে। এটা অলরেডি আমরা কেন হয় বলে ফেলছি। এবং পেশেন্টের কি পাবো আমরা, উইক পালস পাবো। কারণ কি, আগে 5 লিটার ব্লাডের হচ্ছে কার্ডিয়াক আউটপুট মানে স্ট্রোক ভলিউমে তার পালসটা ডিপেন্ড করতো, এখন টোটাল ভলিউম কমে গেছে, 4 লিটার হয়ে গেছে। সুতরাং তার কি হবে, পেরিফেরিতে ব্লাডের পরিমাণ কমে যাবে। ব্লাডের পরিমাণ কমে যাওয়ার কারণে কি হবে, তার পালসটা উইক হয়ে যাবে। ঠিক আছে, পালসটা কি হবে, উইক হয়ে যাবে। আর র্যাপিড হবে কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি কি আমাদের বডি চায় কি, বডি চায় হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য। সে কার্ডিয়াক আউটপুট বাড়ার জন্য সে কি করছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াইছে, হার্ট রেট, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াইছে, সে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করছে সে। তো কার্ডিয়াক আউটপুট দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কার্ডিয়াক আউটপুটের সূত্র কি ফিজিওলজি থেকে আমরা জানি, সেটা হচ্ছে প্রতি বিটে কি পরিমাণ ব্লাড যাচ্ছে, আরেকটা হচ্ছে মিনিটে কয়টা বিট হচ্ছে। ধরেন যদি প্রতি বিটে 70 ml ব্লাড যায় এবং প্রতি মিনিটে ধরেন হচ্ছে তার 71টা বিট হচ্ছে, মানে হার্ট 71 বার বিট করতেছে, তাহলে মোটামুটি তার 7-7 49 ধরেন 5 লিটার তার হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তো এখন স্ট্রোক ভলিউম খুব বেশি বাড়ানোর সুযোগ থাকে না, কারণ কি, কারণ তার বডিতে টোটাল ব্লাডই তো কম। এখন ব্লাডই কম, সে চাইলেই তো ভলিউমটা বাড়াইতে চেষ্টা করলে পারবে না সে। তাহলে তার কি আছে, সে হার্ট রেটটা বাড়াইতে পারে, যে আগে প্রতি মিনিটে সে 70টা বিট দিত, এখন সে প্রতি মিনিটে 100টা বিট দেয়। সমস্যা নেই, 4 লিটার ব্লাডের কারণে ধরেন স্ট্রোক ভলিউম আছে 40 কিংবা 45, তাহলে কি হচ্ছে, এই 45 স্ট্রোক ভলিউমেই সে বিট বাড়ায় দিয়া সে কার্ডিয়াক আউটপুট প্রতি মিনিটে 4500 মেনটেন করতেছে। বুঝতে পারছি যে কেন পেশেন্টের হার্ট রেট বাড়তেছে, এবং এই হার্ট রেট বাড়ার কারণে পেশেন্টের পালস বেড়ে যাচ্ছে, তাই না? হার্ট রেটটাই তো আমরা পালস হিসেবে পাচ্ছি। তাহলে পেশেন্টের র্যাপিড পালসের কারণ হচ্ছে এটা, আর উইক পালসের কারণ হচ্ছে যে টোটাল ভলিউমটা কম। আগে ছিল সে 70 ml এর পালস, 70 ml রিজেক্ট করতো ভেন্ট্রিকল থেকে। এটা হচ্ছে যদি হার্ট চিন্তা করি, ভেন্ট্রিকল থেকে আগে 70 ml ইজেক্ট করতো, সেটার কারণে আমরা আটাইতে একটা পালস পাইতাম। এখন সে 45 ml প্রতি বিটে 45 ml ইজেক্ট করে, তাহলে পালসটা উইক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বডি আরেকটা কি, কিডনি কি করবে, কিডনি চাবে যে এমনি ব্লাড বডিতে মানে হচ্ছে ব্লাডের পরিমাণ কম, সুতরাং এখন যদি আবার রেগুলার সে করে, ধরেন 1 লিটার 24 ঘন্টায় 1 লিটার সে ইউরিন প্রোডাকশন করে, তার বডি যে লোকের হাইপোভলিমিক শক হয়েছে, তাহলে এখনো যদি সে 1 লিটার ইউরিন প্রোডাকশন করে, তার টোটাল ব্লাড তো কম, তাহলে কি হবে, তার ডেফিসিয়েন্সি আরো বাড়বে। এই জন্য কিডনি কি করে, কিডনি ইউরিন আউটপুট কমায় দেয়, যে ফ্লুইড যা আছে সেটা যাতে বডিতে থাকে, ফ্লুইড যাতে না কমে যায়। তো সে কি করে, ইউরিন আউটপুট কমায় দেয়। কিভাবে কমায়, রেনাল ব্লাড ফ্লো কমাইয়া, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমাইয়া, এই দুইটার কমাইয়া সে কি করে, সে হচ্ছে ইউরিন আউটপুট, বডির ইউরিন আউটপুট কমায় দেয়। ঠিক আছে, ওকে। এবার আসি মেটাবলিক কি চেঞ্জ হবে। মেটাবলিক চেঞ্জের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে বডিতে কি হচ্ছে, শকের কারণে পেশেন্টের এনাফ অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, তাই না? শকের কারণে পেশেন্ট কি হচ্ছে, এনাফ অক্সিজেন পাচ্ছে না। তাহলে এনাফ অক্সিজেন না পাইলে বডির মানে এনার্জি প্রোডাকশনের একটা ওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা ওয়ে না, মেন ওয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমাদের সেলগুলো কি করে, এনার্জি প্রডিউস করে, এটিপি প্রোডাকশন করে, তাই না? তাহলে যেহেতু অক্সিজেন নাই, তাহলে বডি কি করবে, অ্যারোবিক গ্লাইকোলাইসিস থেকে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে সুইচ করবে, মানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেড়ে যাবে। আগে গ্লাইকোলাইসিস হইতো
অক্সিজেন না থাকার কারণে সেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমাদের জানি কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে পেশেন্টের কি হবে, ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকবে। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড হয়, ভেরি গুড। তাহলে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকলে পেশেন্টের কি হবে, পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হবে। হ্যাঁ, এই ল্যাকটিক অ্যাসিড বাড়ার কারণে পেশেন্টের কি হবে, ল্যাকটিক অ্যাসিড বাড়ার কারণে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হবে। ঠিক আছে, তার কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এই ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, নরমাল অ্যানায়ন গ্যাপ কেন, এটা ইনশাল্লাহ আমরা যখন রেনালের মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালিসিস পড়বো তখন আমরা এটা ইনশাল্লাহ বুঝে যাবো। ঠিক আছে, ইনক্রিজ অ্যানায়ন, যারা অলরেডি বুঝে তারা তো বুঝি, যারা এটা বুঝতেছে না যে অ্যানায়ন গ্যাপটা কেন বলতেছে, এটা ইনশাল্লাহ আমরা যখন রিনালের মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালিসিস এগুলো পড়বো তখন এই অ্যানায়ন গ্যাপ আমাদের কাছে পানি, মানে পানি ভাতের মতো লাগবে আর কি, ডাল ভাতের মতো লাগবে। ওকে, তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্টে কি দেবো, এই কোশ্চেন যদি আসে, ট্রিটমেন্ট কি, তার ফ্লুইড লস হয়েছে আমি ফ্লুইড রিপ্লেসমেন্ট করব। ঠিক আছে, তাহলে তার কি হয়েছে, ব্লাড লস হয়েছে, আমরা কি করব, ব্লাড পেলে ব্লাড দেবো, ব্লাড না পাইলে আপাতত বাঁচানোর জন্য নর্মাল স্যালাইন দিয়ে রাখবো। ঠিক আছে, ওকে।